দখল হয়েছে, এটা বাংলাদেশের কালচারে কখনো ছিল না। আমি যদি এখন নাম বলি, আপনি সবাইকে চিনেন, আপনি সাংবাদিক ছিলেন, আপনি এখনো সাংবাদিক, তো আপনি সবাই চিনেন। আমি কমপক্ষে 20 জনের নাম বলতে পারবো যারা বিএনপি ঘরানার, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, বিএনপি মনা সাংবাদিক, যারা বিভিন্ন মিডিয়ার টপ লেভেলে ছিল, টপ 1-2 পজিশনে ছিল। এবং ওনারা কিন্তু তখনও ছিল, এখনো আছে। আওয়ামী লীগ কিন্তু ওদেরকে বাদ দেয় নাই, যে বলা হয় নাই যে আপনি আপনি বিএনপি বনার, আপনাকে প্রেস ক্লাবে, আপনি বিএনপির একটা সাংবাদিক কিংবা সাংবাদিক ইউনিয়নে আপনি এই মিডিয়া থাকতে পারবেন না। না, আমি মুখস্থ বলতে পারবো আপনাকে। হুম। তো এরা কেউ আমাদের বড় ভাই, কেউ মানে বন্ধু বান্ধব ছিল, বড় ভাই বেশি ম্যাক্সিমাম। তো এটা কিন্তু ছিল না। এবং দেখেন, যে মিডিয়াগুলো দখল করা হয়েছে, ওই মিডিয়ার সাংবাদিকরা দখল করেছে। তার মানে যারা দখল করেছে তারা মিডিয়ার চাকরিতে ছিল, তারা চাকরিতে ছিল। আবার হয়তো অন্য হাউস থেকে সেটা দখল করেছে, তারাও চাকরিতে ছিল। মানে কিন্তু চাকরির বাইরে থেকে আশিকুল বা খোকন, চাকরিচ্যুত অবস্থায় ছিল, এরকম কিন্তু কেউ দখল করে নাই। তাহলে এই যে শত কালচারটা চালু করেছে আপনার মিডিয়া দখল করার, এটা খুব ব্যাড কালচার এবং খুব নষ্ট কালচার। আপনি ধরেন মিডিয়া আমি দখল একটা কথা করার বলি, আমি কথা শেষ বলছেন, লাইনটা আমি বলি আপনার আপা। কাছে আবার মিডিয়া দখল করার কথা বলছেন, কিন্তু 17 বছর মানে আমরা দেখেছি যে ঢাকাতে বা বাংলাদেশে বিএনপি মনা জার্নালিস্ট আছেন, জামাতপন্থী জার্নালিস্ট আছে, এবং তারা কাজ করে গেছেন, তারা ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, তাদেরকে হ্যারাস করা তো দূরের কথা। হ্যাঁ, কিছু কিছু ইনসিডেন্ট যে হয়নি তা নয়, কিন্তু তখন তো আমরাও তার প্রতিবাদ করেছি একজন সাংবাদিক হিসেবে। আর একজন সাংবাদিককে যখনই কোনোভাবে অন্যায়ভাবে বা কোথাও তাকে ধরার চেষ্টা করা হয়েছে বা কোনো হ্যারাসমেন্ট করা হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। কিন্তু এই না আপা, মুহূর্তে আমার মনে পড়ে না যে ধরেন রিপোর্ট করার জন্য, কিংবা ধরেন আমি সেটাই বলতে চাইছিলাম। বা ধরেন টক শোতে এসে কথা বলার জন্য কেউ অ্যারেস্ট হয়েছে, এটা আমার মনে পড়ে না। এখন ধরেন কেউ যদি ধরেন, যেমন আমি একজন সাংবাদিককে জানি যিনি যিনি এখন বিএনপিতে নাই, ধরেন শওকত ভাই, উনি নিজে বিএনপির আমলে জেল খেটেছেন, এই ইউনুসের আমলে জেল খেটেছেন। উনি শওকত ভাই, উনি খুব নাম করা সাংবাদিক, খুব মেধাবী সাংবাদিক। উনি আওয়ামী লীগের সময় জেলে গিয়েছেন। উনি গিয়েছেন কারণ উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। উনি ওই পলিটিক্যাল কারণে গিয়েছেন, উনি তখন সাংবাদিক ছিলেন না কিন্তু। বাট ওনার মধ্যে সাংবাদিক ওই নামটা আছে, বিকজ অফ সাংবাদিক অলওয়েজ সাংবাদিক, ওই থিওরিতে ওনার না আছে। বাট উনি কিন্তু বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন, এবং উনি পলিটিক্যাল কারণে গিয়েছিলেন, টক শোতে রিপোর্ট করার জন্য কিংবা টক শোতে বক্তব্য দেওয়ার জন্য না। সে কিন্তু জেলে যান নাই, এবং জেল থেকে বেরোনোর পরও কিন্তু উনি নিয়মিত টক শো করেছেন। জেল থেকে বেরোনোর পরেও কিন্তু উনি নিয়মিত টক শো করেছেন, ওনাকে কোথাও ব্যান করা হয়নি। এই যে ধরেন ইউনুস সরকারের উপদেষ্টা যারা ছিল, তারা তো নিয়মিত টক শো করেছে। কারা করে নাই? সবাই করেছে। তো এই যে মামলা দেয়া, হত্যা মামলা কিংবা এই যে মামলা, এটা তো নজিরবিহীন ঘটনা বিশ্বের ইতিহাসে, যে এতগুলো সাংবাদিকের বিরুদ্ধে আপনার হত্যা মামলা, মানে এই যে মামলাগুলো দেয়া, এটা তো আসলে আপনি এটার কোনো ব্যাখ্যা দিয়ে কিছু মানে ক্রুটিরা করতে পারবেন না, যে এটা একটা কালচার ধ্বংস করেছে। আমি আপনাকে যেটা বলছিলাম, ধরেন মানিক মিয়া মারা গেছেন, জহুর আহমেদ চৌধুরী মারা গেছেন, জহুর হোসেন চৌধুরী মারা গেছেন, যারা সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, যারা পথিকৃৎ বাংলাদেশের সংবাদপত্রের। আহ কি আহমেদুল কবির মনু মিয়া মারা গেছেন, কিন্তু সাংবাদিকতা আছে। কিন্তু আপনি যদি একটা কালচার ধ্বংস করে দিয়ে যান, হ্যাঁ, আপনি যদি একটা কালচার ধ্বংস করে দিয়ে যান, এটা কিন্তু জেনারেশন বাই জেনারেশন, হ্যাঁ, 100 বছর 50 বছর এটা বহন করতে হবে। তো ইউনূস সরকার মিডিয়ার এই কালচারটা ধ্বংস করে দিয়ে গেছে, এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি ক্ষমতায় এসে সেই ধারাটা অব্যাহত রেখেছে। আমি যেটা বলতে চাচ্ছি, ধরুন যে বিএনপিকে সমর্থন করলে বা জামাতকে সমর্থন করলে তিনি বুদ্ধিজীবী হিসেবে নাম করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ সমর্থন করলে, বঙ্গবন্ধুকে সমর্থন করলে, কিংবা ধরুন মুক্তিযুদ্ধকে সমর্থন করলে তিনি হয়ে যাচ্ছেন স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের দালাল, এবং তিনি হত্যাযোগ্য হয়ে উঠছেন। এবং তাদেরকে মব করে তাদেরকে, তাদের পাবলিক লাইফকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি জানি এই মুহূর্তে বাংলাদেশের অনেক আমি প্রথিতযশা তো সাংবাদিক শুধু কারাগারে নয়, তারা আসলে পাবলিক লাইফ লিড করতে পারছেন না। এই অবস্থা থেকে অবসান হওয়া দরকার। আশরাফুল আলম খোকন, আপনি কি শুনতে পেয়েছেন? আপনাকে বললাম যে হুম। একটা কালচার ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশের, যে সংস্কৃতি, যে হুম, হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। একটা এই যে যে একটা সংস্কৃতি, ধরেন ওই যে মবের সংস্কৃতি, বাংলাদেশে এটা ছিল না। বাংলাদেশে কোনো মব হয় নাই বিষয়টা ওরকম না, বাট এটা এটা যে মানে একটা কালচার হিসেবে দাঁড় করানো মবকে, এটা ধরেন মাঝে মাঝে বিচ্ছিন্ন ভাবে একটা দুটো ঘটনা ঘটেছে, হয়তো কোথাও না কোথাও হয়েছে। একদম একটা কালচার হিসেবে দাঁড় করানো যে মব করা যায় আপনার উপর,
যেখানে মানুষের উপর মব করা যায়, যে প্রেশার, আবার এটাকে প্রেশার গ্রুপ হিসাবে জাস্টিফাই করা একজন সাংবাদিক কর্তৃক, যিনি একজন সাংবাদিক ছিলেন নাকি, উনি কোথায় ওই যে কি এএফপি তত কোথাও ছিলেন, মানে মানে কোথাও মানে কি উনি বলবো এই বলছেন লোকটার সঙ্গে প্রেশার ওনার গ্রুপ। রুচি হ্যাঁ, নিয়ে কথা বলার হ্যাঁ ওনার রুচি নিয়ে কথা বলার, শফিকুল আলম আর সামথিং লাইক দিস, ওনার রুচি নিয়ে কথা বলার মতো রুচি আমার আসলে নাই। তো জিনিসটা হচ্ছে যে উনি এটাকে জাস্টিফাই করেছেন যেটা মব প্রেশার গ্রুপ। তো প্রেশার গ্রুপ আপনাকে কে দিয়েছে? একজন মিডিয়ার ব্যক্তিকে প্রেশার দেওয়ার, কিংবা এই রাইটটা তো আপনাকে কেউ দেয় নাই। আপনার যদি কোনো, আপনার প্রেস কাউন্সিল আছে, কোর্ট আছে, আপনার সব জায়গায় কিন্তু সাংবাদিক যদি কেউ অপসাংবাদিকতা করেন সেই জায়গা আছে কিন্তু। এখন ধরেন হ্যাঁ, যে মুক্তিযুদ্ধ আপনি যেটা বললেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে কিংবা বঙ্গবন্ধুর পক্ষে কথা বললে একটা কালার ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, এটা দিচ্ছে একটা গোষ্ঠী, নট জনগণ। আপনি, জনগণ কিন্তু দিচ্ছে না। আপনি যদি জনগণ দিত, জনগণ যদি তাদের এইটার পক্ষে থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশকে তারা 5ই আগস্টের পরে ফুললি, মানে যে চেষ্টাটা ওরা করতেছে যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা এস্টাবলিশমেন্ট তৈরি করা বাংলাদেশকে, হ্যাঁ, এটা কিন্তু করে ফেলতো। ওরা এটা কখন, এখনো ওরা পারে নাই, এবং আমি নিশ্চিত যে ওরা পারবে না, বাংলাদেশের মানুষ সেটা দিবে না। আশরাফুল আলম খোকন এই মুহূর্তে বাংলাদেশের টেলিভিশন কিংবা সংবাদপত্রের ওপেড পাতা যেটা বা মতামতের পাতা যেটা, উপসম্পাদকীয় পাতা যেটা, কোথাও কোনো একটি জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষে একটি লেখা বা একটি কথা যে কেউ বলবেন, কয়েকজন বলেছেন তারা জেলে গেছেন, আমরা জানি কয়েকজন সাংবাদিক বলেছিলেন তাদেরকে জেলে নেওয়া হয়েছে, মুক্তি পেয়েছেন দু একজন, কিন্তু এখনো তো রয়ে গেছেন মানে অনেকজনই। ফলে এই যে ধরুন একটা ভীতি তৈরি হয়েছে, এর ফলে আহ, এবং এটা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ কথা বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলেছে, এবং এই সাংবাদিকদের আইসিটিতে না জড়ানোর বিষয়ে কথা বলেছে, কিন্তু সরকার আসলে কোনো কিছুতেই কর্ণপাত করছে না। অনেক সময় বলে যে আপনারাও শোনেন নাই, আপনাদের আমলেও শোনা হয় নাই। আপনি কি এই দুটোর পার্থক্যটা বুঝতে পারছেন, দেখেন কোথাও? মানে আমাদের আমলে শোনা হয় না, মানে আমাদের সময়, মানে আপনি আওয়ামী লীগ আপ- গভর্নমেন্টের সময়, জি, জি। মানে কোনটা শোনা হয় না? আমি সেটাই আপনার কাছে হ্যাঁ জানতে হ্যাঁ, চাইছি, জি। আমি আমি আপনি আপনার শুরুতেই বললাম যে আপা, বিয়ে আওয়ামী লীগ সরকারের সময় 15 বছরে যদি একজন সাংবাদিক বলতে পারে কিংবা মিডিয়া ব্যক্তিত্ব বলতে পারে যে আমি টক শো করার কারণে, মানে আমার মত প্রকাশ করার কারণে, কিন্তু আমি রিপোর্টের কারণে আমি জেলে গিয়েছি, মানে সরকার নিয়েছে। হ্যাঁ, একটা আপনি একটা কোম্পানির বিরুদ্ধে করেছেন কিংবা ধরেন একটা গোষ্ঠীর বিরুদ্ধে করেছেন, শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে করেছেন, সেটা হচ্ছে শিল্প গোষ্ঠীর সঙ্গে আপনার মিডিয়ার বিষয়। অনেক আমাদের ধরেন নঈম নিজাম, উনি প্রগতিশীল পক্ষ, উনি অনেক জায়গায় হাজিরা দিয়েছেন। হুম। কিন্তু সরকার করেছে, আপনি কিন্তু সেই রকম রেকর্ড দেখাতে পারবেন না যে সরকার আপনার মত প্রকাশ করার কারণে কিংবা ধরেন টকশো করার কারণে আপনাকে জেলে নিয়েছে কিংবা ধরেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আপনি কি সেই রেকর্ড দেখাতে পারবেন না? যে বিষয়টা নিয়ে আসা হয়, রোজিনার বিষয়টা, সাংবাদিক প্রথম আলোর রোজিনার, যেটাকে ওরা বিশাল ইস্যু বানিয়েছিল। রোজিনার ইস্যু এরকম ঘটনা, রোজিনার যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনা সে আরেকবারও ঘটিয়েছিল এরকম। তো এটা ছিল রাষ্ট্রের একটা মন্ত্রণালয়ের সঙ্গে ঘটনা, এবং এই ঘটনার যে ধরেন আপনার, হ্যাঁ হয়তো সরকার তখন মিস ডিল করেছিল, ডিলিংটা সুন্দর মতো করে নাই, কিন্তু ঘটনাটা তো সত্য ছিল। যে কাজটা সে একজন সাংবাদিক হিসাবে করতে পারে না, মানে সাংবাদিক হিসাবে তার কিন্তু সব রাইট নাই। রাষ্ট্রের গোপন তথ্য কিংবা রাষ্ট্রের অনেক গোপন বিষয় থাকে। হ্যাঁ, আপনার কিন্তু সাংবাদিকতার ধারা কিংবা সাংবাদিকতার নিয়মের মধ্যে কিন্তু পড়ে না যে রাষ্ট্রের যেটা সিক্রেট বিষয়গুলো আছে, না, যে রাষ্ট্রের রাষ্ট্রের সিক্রেট গোপন বিষয় কোনো বিষয়গুলো আছে। হুইসেল ব্লোয়ার করে দিলে সেটা হতে পারে, কিন্তু আপনি ডকুমেন্ট মানে গ্র্যাব করতে পারেন না। হুইসেল ব্লোয়ারটা করতে পারেন, কিন্তু আপনি মানে যেটা বলা হয়েছে চুরি করা, সেটা তো করতে পারেন না, এবং মন্ত্রণালয়ের মধ্য থেকে সবার সামনে থেকে। হ্যাঁ, সে- সেই ঘটনা তো ঘটেছে, তখন সেই ঘটনা ডিফারেন্ট একটা ঘটনা ছিল। সেই ঘটনার সাথে যদি আপনি সব মিলান মত প্রকাশ, তাহলে কিন্তু জিনিসটা মানে একটু গোলমেলে হয়ে যাবে। সো ওনার বিষয়টা ডিফারেন্ট ছিল। হ্যাঁ, যেটা ওরা ইস্যু করেছে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, ওই ইস্যুটা ডিফারেন্ট ছিল। আশরাফুল আলম খোকন, ধরুন আমি একটা আপনাকে একদম পার্টিকুলার উদাহরণ দেই। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রচারণা হচ্ছে, সবাই বলছে, মানে ওই পক্ষের সাংবাদিক, অসাংবাদিক, বুদ্ধিজীবী, অবুদ্ধিজীবী সবাই বলছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। যখন টকশোতে, আমি বলি আপনাকে প্রশ্নটা করি, হ্যাঁ যখন হ্যাঁ, টকশোতে এই ধরনের কথা বলা হয় তখন তাকে কাউন্টার দিতে হলে আরেকজন মানুষকে থাকতে হবে যে সত্যটা বলতে পারেন, কিন্তু আসলে তো সেটা হচ্ছে না। একজন একজন উপস্থাপক বসছেন, তিনজন হচ্ছে না, এটা মানুষকে দিচ্ছে নিয়ে না। আসা হয়েছে। আপা বলেন যে দিচ্ছে না। আমি সেটাই আসছি, আমি সেই জায়গাতে হ্যাঁ, আসছি। আমি বলতে চাইছি যে তিনজন মানুষকে বসানো হয়েছে, যে তিনজন মানুষই বলবে শেখ হাসিনা পালিয়ে গেছে।
আপনাদের সময়ে পুরো আওয়ামী লীগ আমলটাতে ধরুন ৭১ টিভি বলি, ডিবিসি বলি, যে কোনো জায়গায় বলি, একটা ব্যালেন্সের দুই পক্ষকে বসানো হতো এবং ধরুন রুমিন ফারহানা যেভাবে সরকারকে সমালোচনা করে গেছেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আরো মানুষ আছেন, এবং জাহিদ, এই জাহিদ কখন বিখ্যাত হলেন? আজকে যিনি জাহিদুল ইসলাম, জাহিদুর রহমান, যিনি উপদেষ্টা, হ্যাঁ, তিনি হ্যাঁ। তিনি তো নামই করলেন, তাকে মানুষ চিনলই হচ্ছে পুরো আওয়ামী আমলটা জুড়ে। হ্যাঁ, তো আমি ৭১ দিয়ে, হ্যাঁ। বলতে চাইছি এইভাবে এইভাবে যদি এক পক্ষের বিশ্লেষণ, এক পক্ষের বয়ান হাজির করা হয়, তাহলে তো আসলে মিডিয়া মিডিয়া থাকছে না। আমি একটা কথা, হ্যাঁ, মিডিয়া, এতে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিডিয়া আপা। আপনি যদি দেখেন, মিডিয়া টক শো হচ্ছে দুই পক্ষের মতামত থাকবে। দুইটা পক্ষ থাকবে, ভিন্ন মত থাকবে, আলোচনা হবে। আলোচনার টেবিলে আপনি যুক্তি দিবেন, আমি আমার যুক্তি দেব, সেটার মাধ্যমে কিন্তু হবে। কিন্তু এখন যেটা করা হচ্ছে, এক পক্ষীয় সব আলোচনা, মানে তিনজনই কিন্তু, মানে আমরা তোমরা মামুরা খালুরা, মানে একই রকম। হুম আপনার কোনো ভিন্ন মতটা রাখা হচ্ছে না। আপনি এই কারণেই কিন্তু, আপনি যদি মিডিয়াতে খবর নেন, এতে কিন্তু শোনেন, আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা ওইরকম না কিন্তু। আপনি যেটা সত্য সেটা সত্য, হয়তো আপনি বলতে পারবেন না, কিন্তু মানুষ জানে না তা কিন্তু না। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মিডিয়াতে যখন ওরা টক শো গুলো করে, মানুষের রিয়াকশন গুলো দেখবেন, আমি কিন্তু প্রচুর কমেন্টস পড়ি। হুম রিয়াকশন গুলো দেখি, এবং হা হা হা, মানে হাস্যকর কমেন্টস দেয়, যে এইগুলো কিন্তু মানুষ ভালোভাবে নেয় না। হ্যাঁ, এটা কিন্তু মিডিয়া, ওরা বেসিক্যালি যে এই যে ধারাটা তৈরি করে, বেসিক্যালি কিন্তু মিডিয়াকে কি ক্ষতিগ্রস্ত করতেছে, এবং মিডিয়ার যে কালচারটা ধ্বংস হচ্ছে। আপনি ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, এখন ধরেন, এটা আমি যারা বলে, আমি বলি এরা মূর্খ। এক, মূর্খ, অথবা ওরা উদ্দেশ্য প্রণোদিত, অথবা ওরা পলিটিক্যালি বায়াসড। বিএনপি জামাত বলবে কিংবা এনসিপি বলবে, এটা স্বাভাবিক, বিকজ অফ তারা রাজনীতির ভাষায় কথা বলবে। কিন্তু যখন কোনো সাংবাদিকরা বলে, সুশীল সমাজ বলে, তারা মূর্খ। মূর্খ হচ্ছে এই জন্যে, হ্যাঁ, হয়তো মূর্খ, অথবা ওরা আহ কি বলে যে বায়াস্ট সাংবাদিক, মানে এজেন্ডা ভিত্তিক সাংবাদিক আর কি, যে বলি, আসলে ওরা সাংবাদিক না। সাংবাদিক পরিচয় আছে, কারণ হচ্ছে শেখ হাসিনা যখন গণভবন থেকে আসেন, উনি কিন্তু এসএসএফ এর প্রোটোকলে আসছেন, গাড়ি বহন নিয়ে, এটা সবাই দেখেছে, গাড়ি বহন নিয়ে। তো পুরো প্রোটোকলের মধ্যে সরকারি প্রোটোকল ছিলেন। হুম তো উনি যখন, যেই হেলিকপ্টারে উনি উঠেছেন, সেই হেলিকপ্টার সরকারি, যেই পাইলট গুলা ছিলেন, যারা ক্রু ছিলেন, তারা সরকারি ছিলেন। তো তারা কিন্তু ওনাকে নিরাপদ জায়গায় রেখে আসলো, কারণ ওনার জানে নিরাপত্তা ছিল, যে ওনাকে মেরে ফেলার একটা হুমকি ছিল বলে ওনাকে একটা একটা জায়গায় রেখে আসলো, যেখানে ওনাকে নিরাপদ রাখা হয়েছে, এবং ওনাকে বলা হয়েছিল যে ওনাকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় নিয়ে যাচ্ছে। তারপরে ওনাকে নিয়ে গেল ওই পাড়ে। তো ওখানে নিয়ে গেল, এবং ওই লোকগুলা কিন্তু ফেরত আসলো। ওই যে বিমান, ওই যে হেলিকপ্টারটা ফেরত আসলো, ক্রু গুলো ফেরত আসলো। আপনি আজ পর্যন্ত শুনেছেন ক্রুদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? কাউকে জেলে নিয়েছে, কাউকে চাকরিচ্যুত করেছে? করে নাই। বরং তো বরং যিনি যখন আপনি গিয়েছিলেন এসএনসিপি ডিজি, তিনি তো ডক্টর ইউনূসেরও ডিজি ছিলেন। ডিজি ছিলেন, হ্যাঁ, তো ডিজি যিনি নিয়ে গেলেন, উনি ডক্টর ইউনূসেরও ডিজি ছিলেন। তো উনি একটা সরকারি প্রক্রিয়ার মধ্যে গেছে, তাইলে উনি পালিয়ে গেল কিভাবে? উনি কি রাত্রের অন্ধকারে পালিয়ে গেছে? উনি কি দৌড়ে পালিয়ে গেছে? কেউ দেখে নাই? হ্যাঁ, ওনাকে রাষ্ট্রই তো ওনাকে ব্যবস্থা করেছে, ওনার নিরাপত্তা দিয়েছে, কাইন্ড অফ, যদি বলে জানে যে নিরাপত্তা দিয়ে বিমানটাতে উনি পালালেন, কিন্তু সেই বিমানটা জুলাই জাদুঘরে রাখা হলো না কেন? এই প্রশ্ন তো তোলা যাবে এখন। এটা জিজ্ঞেস করেন জুলাই জাদুঘর। এই যে জুলাই জাদুঘর দেখেন, একটা জি, আমি এটা হাস্যকর নিয়ে জিনিস। প্রশ্ন করতাম আপনাকে, আপনি বলুন। না, আসেন, বাংলাদেশে একটা জাদুঘর আছে, জাতীয় জাদুঘর। ওখানে একটা কর্নারে কিন্তু মুক্তিযুদ্ধ কর্নার আছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ জাদুঘরটি যেটা, সেটা কিন্তু সরকারি ভাবে করা না, এটা কিছু ব্যক্তি উদ্যোগে করা, যারা ডোনেশন করে, ফাউন্ডেশন করে করা। আপনি গণভবনের মতো একটা জায়গাকে জুলাই জাদুঘর বানিয়েছেন। হোয়াট ইজ জুলাই? জুলাই তো একটা প্রতারণা। আপনি জুলাই যেটা প্রতারণা, এটার, আপনি আজকে দেখেন, আমি আগের ইতিহাস বাদ দিই, আজকের ইতিহাস বলেন। যেদিন প্রথম জুলাই জাদুঘর ওরা যেটা বলে ওপেন করা হলো, যে আপনি 50 টাকার টিকিট দিয়ে ঢুকলেন। হুম 50 টাকা মানে দিলেন, আপনি টিকিট নিলেন, কিন্তু টিকিট দেওয়া হলো আপনাকে 20 টাকার চাইল্ড টিকিট। মানে সবাইকে ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু 20 টাকার, যেটা আন্ডার এজ, যাদের বয়স শিশু, মানে এই টিকিট সবাইকে ধরিয়ে দেওয়া হলো, কিন্তু নেওয়া হলো 50 টাকা। তাহলে এই 30 টাকা কার কাছে গেল?
ধরেন শুরুটাই কিন্তু করেছে প্রতারণা দিয়ে। আপনি জুলাই যে প্রতারণা দেখেন, আপনার 5ই আগস্টের আগে ওরা মুক্তিযুদ্ধের গান গিয়েছে, দেশাত্মবোধক গান গিয়েছে, সবকিছু গাইছে, গায়া মানুষকে জাতীয় পতাকা মাথায় বেঁধেছে, সবকিছু করেছে। হুম, যে মানুষকে বঙ্গবন্ধুর বিভ্রান্ত বাংলায় করছে যে বৈষম্যের ঠাঁই নাই বলেছে। হ্যাঁ হ্যাঁ, যে বঙ্গবন্ধুর বাংলায় স্লোগান দিয়েছে, শেখ হাসিনার ছবি নিয়েও স্লোগান দিয়েছে। কিন্তু 5ই আগস্টের মানে ঘটার পর পর ওরা প্রথম আঘাত করেছে মুক্তিযুদ্ধের উপর। ওরা বাংলাদেশে কোনো বীর শ্রেষ্ঠর ভাস্কর্য রাখে নাই, বেগম রোকেয়ার ভাস্কর্য রাখে নাই, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য রাখে নাই, বঙ্গবন্ধুর ভাস্কর্য তো বাদেই দিলাম, যেটাকে আপনি আওয়ামীকরণ করেন সেটা বাদেই দিলাম। প্রত্যেকটা মুক্তিযুদ্ধের মুরাল ওরা নষ্ট করে ফেলেছে, এবং বাংলাদেশকে যে মানে মানে পাকিস্তান মানে 71 পূর্ব যে জায়গায়, সেই জায়গায় ফিরিয়ে নেওয়ার কিন্তু ওরা বারবার চেষ্টা করেছে। ওরা 72-এর সংবিধান হাত দেওয়ার চেষ্টা করেছে, ওরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টা করেছে, জাতীয় পতাকা পরিবর্তন করার চেষ্টা করেছে। মানে প্রত্যেক সো এইটা হচ্ছে জনগণকে কিন্তু জনগণের সাথে প্রতারণা করেছে, প্রতারিত করেছে। এবং জনগণ কিন্তু এখন বুঝতে পেরেছে যে জুলাইয়ের যে ঘটনাটা, এটা ফুললি একটা প্রতারণা। এটা কোনো কোটা আন্দোলন ছিল না, কোনো বৈষম্যের আন্দোলন ছিল না। আপনি কোটা বৈষম্য বিলোপ করেছেন, আপনি কি আপনি বিপ্লব জুলাই কোটা বলবেন, চালু বিপ্লব করেছেন। বলবেন, গণ অভ্যুত্থান বলবেন? এটা বিপ্লব আর গণঅভ্যুত্থান যদি আপনি বলেন, এটা একটা সরকারের পতন ঘটিয়েছে। এটা বিপ্লব গণঅভ্যুত্থান না। বিপ্লব এটাকে বলে না। বিপ্লব হইলে আপনি, যদি বিপ্লব হইতো তাহলে তো আপনার সংবিধান থাকতো না। তাহলে আপনি 72-এর সংবিধান কিভাবে আছে? বিপ্লব হলে এটা বিপ্লবী সরকার হইতো। আপনি তো, এটা তো বিপ্লবী সরকার হয় নাই। বিপ্লব, আপনি তো রাষ্ট্রপতির কাছে ওথ নিয়েছেন, সাংবিধানিক ভাবেই আপনি ওথ নিয়েছেন। আপনি কোর্ট থেকে একটা ওপিনিয়ন এনে কিন্তু ওথ নিয়েছেন। তাহলে এটা বিপ্লবী সরকার, আপনি কিভাবে এটা বিপ্লব বলবেন? কিন্তু এটা সরকারের একটা পতন সেই ঘটিয়েছে। ওপিনিয়ন নিয়েও তো নানা রকম বিতর্ক আছে। বিতর্ক আছে, বাট এখনো পর্যন্ত তো হয়তো একটা সময় এটা এটা উদ্ঘাটিত হবে, বাট এখনো পর্যন্ত তো তারা সেটাই করেছে। আমি যে বলতে চাচ্ছি যে এটা বিপ্লব তো এটা আমি বলবো না, বিকজ অফ এটা তো বিপ্লব হইলে তো তারা এই কাজে যাইতো না, তারা তো বিপ্লবী সরকার গঠন করতো। তারা শহীদ মিনারে যাইতো, কিংবা স্মৃতিসৌধে যাইতো, কিংবা একটা ধরনের শরৎ উদ্যানে যাইতো, কিংবা কোথাও একটা গিয়ে বলতো, কিংবা কি বলে বাইতুল মোকাররমে যাইতো, গিয়ে ওত নিত যে আমরা বিপ্লবী সরকার করলাম। সেটা তো করে নাই ওনারা। ওনারা তো রাষ্ট্রের যে বিধান, সংবিধান, এগুলার মানুক আর না, মানে যেটাই করুক না কেন, ওই প্রক্রিয়াটা অনুসরণ করেই কিন্তু ওরা শপথটা নিয়েছে। মানে নিয়মতান্ত্রিক যে পদ্ধতি, মানে একটা সরকার হ্যাঁ, গঠিত হয় সেভাবেই তারা তো গঠিত এটাকে হয়েছে। আপনি বিপ্লব বলবেন কিভাবে? ফলে যে এখন ধরুন আমরা বাংলাদেশে এর মধ্যে একটা নির্বাচন হয়ে গেছে, নির্বাচন করে নতুন একটা সরকারও এসেছে, অনেকগুলো অঘটনের পরে ঘটনা এখন একটা লাইনে এসেছে, কিন্তু পরিস্থিতি এখনো ভালো হচ্ছে না কেন বলে আপনার মনে হয়? আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আপনি যদি খুলেন, আপনি গিভেন দিনের যে কোনো সময় কোথাও না কোথাও একটা মারামারি হচ্ছে, একটা ভয়াবহ রকম দুইটা না, দুটো পক্ষ। পরিস্থিতি ভালো হবে না কেন জানেন? জি। রাষ্ট্রের প্রথমত হচ্ছে, ধরেন আওয়ামী লীগের সময় মানুষের কিছু মৌলিক চাহিদা আছে। হুম, হ্যাঁ, মৌলিক চাহিদা আছে। তো শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু মানুষের মৌলিক চাহিদাগুলো ফুলফিল করার চেষ্টা করেছেন। আপনি ধরেন আওয়ামী লীগের ক্ষমতায় আসে 2009 সালে, তখন আপনার মাথাপিছু আয় কত ছিল? $480। $480 ছিল। যখন 24 সালে, যখন আওয়ামী লীগ 5ই আগস্ট পর্যন্ত, মানুষের মাথাপিছু আয় $2800 ছিল। 2900 পৌঁছে গেছিল জিডিপি, শেষ পর্যন্ত। না, জিডিপি গ্রোথ ছিল ক্লোজ টু 7 প্লাস সেভেন ছিল। 7.3, এই হ্যাঁ। জিডিপি গ্রোথ এখন 2%। আপনার যে এই যে ইউনূস সরকারের সময় কিংবা বিএনপি সরকারের সময়ও এই যে এতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, সবগুলো ইন্ডাস্ট্রি, শত শত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল। হুম, মানুষ এগুলো তো, যারা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, মানুষ তো চাকরিচ্যুত হয়েছে। হুম, মানুষের মতো অভাব তো আছে। তা আপনি মানুষের তো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারতেছেন। আপনি ধরেন মৌলিক চাহিদার জন্য আপনি পূরণ করবেন না, এবং রাষ্ট্রের একটা বিশাল অংশকে আপনি, যেমন আমি একটা কথা বলি আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকে দোষারোপ করেন আমাদের, যে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার বিষয়টা নিয়ে। হুম, আমি ওনার সঙ্গে কাজ করেছি। আমি সত্যি কথা যদি বলেন, আমিও এটাতে হ্যাপি ছিলাম না। মানে মানে এরকম যে হচ্ছে, বাট একটা প্রক্রিয়া হচ্ছে। তখন উনি একটা কথা বলেছিলেন যে রাষ্ট্রের একটা অংশকে বাইরে রেখে, জনগণের একটা অংশকে বাইরে রেখে, মানে সমাজের বাইরে রেখে, মানে প্রক্রিয়ার বাইরে রেখে আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না।
হ্যাঁ, আপনি সমাজে মানে যে একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। হ্যাঁ, কোনো না কোনো প্রক্রিয়ার মধ্যে তাদেরকে এই আওতার মধ্যে আনতে হবে। তো আপনি এখন বাংলাদেশের, আপনি যদি বলেন বাংলাদেশে 50% লোক আওয়ামী লীগ করে, মানে সাপোর্ট করে, করবে হয়তো আরো কম, 35 to 40 যে আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট। তো আপনি এদেরকে বাইরে রেখে রাষ্ট্র চালাবেন কিভাবে? তার আপনি তো মানে তার সাপোর্ট মানে দিবে না। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষোভ, যে মব সন্ত্রাস, এবং সেটা আসলে রাজনীতির প্রপার রাজনীতির অনুপস্থিতি অনেকটা, মানে অনেকটা তার জন্য দায়ী। অবশ্যই আপনার তো রাজনীতির একটা, শোনেন, রাজনীতির একটা ধারা আছে। যেমন ধরেন আওয়ামী লীগের সময় আমরা যদি আত্মসমালোচনা করি, হয়তো বিএনপি জামাতের মাঠে অস্তিত্ব ছিল না, মানে রাজনীতির মাঠে, বাট তারা তো মাঠে ছিল। ওরা ব্যবসা করেছে, শত শত কোটি টাকার ব্যবসা করেছে। বিএনপির প্রচুর, এখন ধরেন এই যে মন্ত্রী এমপি হয়েছে, হ্যাঁ, যারা আওয়ামী লীগের সময় শত শত কোটি টাকা ব্যাংক লোন নিয়েছে, ব্যবসা করেছে। তো এই জায়গাগুলোতে তো আপনার বিএনপির কোনো নেতার কোনো কিংবা কোনো ব্যবসায়ীর কোনো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে? কিন্তু ব্যবসা করেছে। তো বরং সে ওই সময় জায়গাটা, অনেক বদনাম ছিল যে বিএনপি হরতাল ডাকলে হরতাল সফল হয় না, কারণ হচ্ছে এই যারা মানে ফ্যাক্টরি মালিকরা আসলে হরতাল সমর্থন করেন না। এটা এটা নিয়ে আমরা না কথা শুনেছি অনেক। মানে, না, হরতালের বিষয়টা ধরেন ডিফারেন্ট, বিকজ অফ আপনি হরতাল করতে গেলে, মানে হরতাল কিংবা অবরোধ করতে গেলে জনসমর্থনটা থাকতে হয়। আপনি হরতাল তো আর এমনি এমনি আপনি মানুষকে বোম্বাইরা কিংবা ধরেন পিকেটিং করে কয়জনকে বন্ধ করবেন? মানুষ যদি রাস্তায় নামে আপনি বন্ধ করে রাখতে পারবেন? মানুষের একটা মৌল সমর্থন থাকতে হয়। আপনার যে দাবিগুলো নিয়ে আপনি হরতালটা করবেন, সেটার প্রতি মানুষের সমর্থন থাকতে হয়। আপনি ধরেন বাংলাদেশে বিএনপি 17 বছরে মানুষের ওরা আন্দোলন করেছে, তারেক রহমানের মামলা কিংবা খালেদা জিয়ার মুক্তি, এগুলো করেছে। হুম, এগুলো সব পলিটিক্যাল দাবি। কিন্তু ধরেন বিদ্যুৎ সমস্যা কিংবা ধরেন গ্যাস সমস্যা, পানির সমস্যা, দ্রব্যমূল্য সমস্যা, এগুলো নিয়ে ওরা কয়টা আন্দোলন দাঁড় করিয়েছে? মানে এইগুলো নিয়ে তারা কয়টা হ্যাঁ, হয়তো কিছু কর্মসূচি করেছে টুকিটাকি, কিন্তু হরতাল দেয়া কিংবা ধরেন এগুলো নিয়ে, মানুষের মৌলিক চাহিদাগুলো নিয়ে যে মাঠে নামা, রাজপথে নামা, হ্যাঁ, সেটা কি ওরা করেছে? সেটা ওরা করে নাই। তো যখন আপনি সেটা করবেন না, তখন আপনি কিন্তু সাধারণ মানুষের জনসমর্থন আপনি পাবেন না। তো জনসমর্থন সাধারণ মানুষ না পাইলে সেটা হরতাল কিংবা অবরোধ যাই বলেন, সেটা কার্যকর হয় না। কিন্তু এই মুহূর্তে ধরুন, জনগণের কথা বলার জন্য, জনগণের দাবি যেসব মৌলিক দাবি, সেই কথা বলার জন্য একটি রাজনৈতিক পক্ষ না থাকার ফলে কি আপনার মনে হয় যে এই চারদিকে মব, ভয়াবহ রকমের অস্থিরতা, এবং এটা ক্রমশ বাড়ছে? না, এটা ধরেন বেসিক্যালি সরকারি ক্ষতিগ্রস্ত হবে। জি। কারণ আপনি যদি আমার মতামত শোনেন, আমার ওপিনিয়ন শোনেন, তখনই কিন্তু আপনি একটা সমস্যার সমাধানটা করতে পারবেন। অ্যাটলিস্ট আপনি জানলেন যে আমার একটা সমস্যা আছে। হ্যাঁ, এখন ধরেন যখন আপনার জনগণের কথা কেউ বলবে না, হুম, মানে মানুষের মৌলিক সমস্যা, আপনি দেখেন সংসদ, একটা সংসদ গেল, হ্যাঁ, মানুষের কত সমস্যা, বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্য সমস্যা, একটা সমস্যা, কোনো সমস্যা নিয়ে একটা আলোচনা হয় নাই। আপনার বেকারত্বের সমস্যা, কোনো সমস্যা নিয়ে কোনো আলোচনা আছে সংসদে? আলোচনা নাই। কি? জুলাই সনদ, জুলাই করো, এটা করো, সেটা করো, জুলাই যোদ্ধাদের। আপনার, আপনি যখন দেখেন বিদ্যুতের, যখন আপনি বিদ্যুতের প্রয়োজন, যখন আপনি জ্বালানির প্রয়োজন, যখন আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রয়োজন, হামে তখন বলে শিশু টাকা নাই। মৃত্যু, হাম না, ঠিকই তখন বলে প্রয়োজন। টাকা নাই। আপনি দেখেন তখন বলে টাকা নাই। কিন্তু যখন আপনার জুলাইয়ের যোদ্ধা যারা বানিয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, জুলাই যোদ্ধা, যে ওদের অনুদান দিতে হবে, টাকা আছে। হ্যাঁ, ওদের ভাতা দিতে হবে, টাকা আছে। ওদের জাদুঘর করতে হবে, শত শত কোটি টাকা আছে উইদাউট টেন্ডার। হ্যাঁ, ওদের জন্য এটা করতে হবে, তখন টাকা আছে। তো সেই সব জায়গায় আপনি বোয়িং কিনতেছেন, টাকা আছে। হ্যাঁ, মানে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস আপনি করতেছেন আপনার ক্ষমতা টিকানোর জন্য, হ্যাঁ, সেই ক্ষেত্রে টাকা আছে। কিন্তু জনগণের যে মৌলিক চাহিদাগুলো আছে, মানুষের, জনগণের মৌলিক চাহিদা মেটানোর জন্য কিন্তু কোনো টাকা নাই। আপনি দেখেন মেট্রো রেল, আজকে 2 বছর, 5ই আগস্ট, রাইট, কমলাপুর থেকে যে আহ, মতিঝিল পর্যন্ত যে অংশটুকু, ওইটার কিন্তু 80% কাজ আগেই শেষ। বাকি 20% কিন্তু এখনো পর্যন্ত ওরা শেষ করতে পারে নাই। আপনি দেখেন যেটা এক্সপ্রেসওয়ে, যে এক্সপ্রেসওয়েটা, আশুলিয়া থেকে। যে ধরেন আশুলিয়া থেকে বিমানবন্দর পর্যন্ত, জি। যেটা হইলে আপনি একদম ওই সাভার ইপিজেড এর ওখান থেকে আপনার যাত্রাবাড়ি পর্যন্ত 35 মিনিটে যেতে পারবেন আপনি। হুম, এই অংশটুকু করার জন্য আপনার টাকা নাই। আপনি এটার দাম বাড়িয়েছেন, 3 গুণ 4 গুণ করেছেন। মানে যেটা ধরেন আপনি বলেন, ওরা পদ্মা সেতু নিয়ে কথা বলে, পদ্মা রেল সেতু নিয়ে
কথা বলে, কিন্তু এগুলোর জন্য ওরা হাজার হাজার কোটি টাকার বিল বাড়িয়েছে, কিন্তু কাজ কিন্তু হচ্ছে না। আপনি তো এখন বিদ্যুৎ যে আপনার যে ইউনুস সাহেব যে কাজটা করেছেন, ইউনুস যে ওই যে বিদ্যুৎ যারা উৎপাদনকারী এদের যে বিলটা না দেয়া, সারা জীবন ভারত বিরোধিতা করেছে, ওরা কতটা হিপোক্রেট দেখেন। কিন্তু আদানির বিল কিন্তু সব পরিশোধ করেছে। আদানির বিল 1 টাকাও বকেয়া রাখে নাই, দিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে যারা ছিল কোম্পানি, কারো কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করে নাই, 45,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে। আপনি যদি এই হিপোক্রেসির কথা তোলেনি, তাহলে আমি আপনাকে আরেকটা উদাহরণ দেখাই। গতকাল এত বড় একটি চিঠি লিখলো শেখ হাসিনার বক্তব্য নিয়ে, আজকেই বিদ্যুৎ মন্ত্রী গিয়ে ইন্ডিয়ান হাই ভারত থেকে কমিশনের সাথে পাইপলাইনে গ্যাস, দেখা করে পাইপলাইনে জ্বালানি আনবে, গ্যাস হ্যাঁ। চাইছেন। ফলে এটা তো আসলে ডিসক্রিমিনেশন। যাই হোক, মানে আমি সেটা না যাই। আপনি সম্প্রতি আপনার ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন, তাতে লিখেছেন আপনি যে তথাকথিত আয়না ঘর প্রসঙ্গে, মানে লিখেছেন আপনি যে নিরাপত্তা হ্যাঁ, সংক্রান্ত হ্যাঁ, গোপন আটক কেন্দ্রে আওয়ামী হ্যাঁ। লীগ আমলে প্রথম তৈরি হয়নি। আপনি কথাটি বলেছেন যে আওয়ামী লীগ আপা আমলে একটা প্রথম কথা তৈরি বলি, হয়নি। না না, আমি শেষ করি, রাষ্ট্রের, প্রশ্নটা শেষ হ্যাঁ, করি। হ্যাঁ, হুম, ১-১১ এবং বিএনপি জামায়াত আমলেও এ ধরনের কেন্দ্র ব্যবহৃত হয়েছে, কিন্তু অতীতের সরকারও একই কাজ করেছে। এই যুক্তি কি শেখ হাসিনার আমলে বেআইনি আটক, নির্যাতন বা গুমের কোনো অভিযোগকে বৈধতা দেয় কিনা? আপনি কি মনে করেন যে দলীয় পরিচয় নির্বিশেষে প্রতিটি আমলের গোপন আটক এবং বিচার বহির্ভূত কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন কিনা? না, এখন ধরেন আমি যদি ধরেন আপনাকে, এটার 2টা পার্ট আছে। কিন্তু আপনি তো বিশ্বের এমন কোন দেশ নাই যেই দেশে রাষ্ট্রীয় যে নিরাপত্তা রক্ষাকারী সংস্থাগুলোর যে মানে ইন্টারোগেশন সেল নাই, আপনি এমন কোন দেশ পাবেন না। প্রত্যেকটা দেশ যারা ডেমোক্রেসি সবচেয়ে বেশি চর্চা করে, যারা ডেমোক্রেসির কথা বল, যারা বিভিন্ন দেশে ডেমোক্রেসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, প্রচুর টাকা দেয় মানে ডেমোক্রেসি করার সার্ভেলেন্স জন্য। শব্দটাই তো আসছে এই কারণে। হ্যাঁ, তো সব দেশেই কিন্তু ইন্টারোগেশন সেল আছে। যদি রাষ্ট্র মনে করে আপনি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেন কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, নট সরকার, রাষ্ট্র, হ্যাঁ, রাষ্ট্র এটা করতে পারে। কিন্তু যদি আপনি যেই ব্যক্তি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত না, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত না কিংবা রাষ্ট্রের কোনো ক্ষতিকর কাজে জড়িত না, যদি আপনি তাকে সেই জায়গাটায় নিয়ে যান, আমি এটার গরু বিরোধী, কারণ রাষ্ট্রের স্বার্থ সবার আগে। তো এরকম এখন আপনার কোন ব্যক্তি রাষ্ট্রবিরোধী কাজে জড়িত, কোনটা জড়িত না, সেটা কিন্তু আপেক্ষিক বিষয়। সেটা জাস্টি, এটা সেটা আপনার বিচার বিভাগ, এটা কোর্ট আছে, এটা আদালত আছে, বিচার ইনভেস্টিগেশন না হলে কিভাবে সম্ভব? কারণ সম্ভব। এখন এখন আমরা ধরেন, দেখতে পাচ্ছি, এখন পুরোটা সময় আমরা ধরে দেখতে পাচ্ছি যে যারা বা যাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল, যারা গ্রেপ্তার করেছে তাদেরকে বীর পুরস্কার দেওয়া হচ্ছে। তাদেরকে তাদেরকে মানে ছেড়ে দেওয়া হয়েছে। এখন যারা গ্রেপ্তার করেছিল তাদেরকে আসলে মানে আইসিটিতে ট্রায়াল করা হচ্ছে। এটা তো একটা হ্যাঁ, ভয়াবহ কারণ ফিনোমেনা। কারণ না, এটা তো অবশ্যই তো ভয়াবহ, বিকজ অফ আপনার মানে হোলি আর্টিজানের ঘটনার পরে, হুম, বাংলাদেশের আপনি যদি মনে থাকে আলী রিয়াজ, যিনি ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন, হোলি আর্টিজানের ঘটনা ঘটেছে, আপনার উনি বাংলাদেশের ৩টি অনেক বই মিডিয়া জানে লিখেছেন। না। উনি ৩টি বই লিখেছেন, গড না, উইলিং, লিপ অফ ফেইথ। আপনি বই তো পড়ে লিখছে, আমি আপনাকে জাস্ট খালি একটা সিম্পটম দেই। হোলি আর্টিজানের ঘটনা যখন ঘটানোর সময় আপনার বাংলাদেশের তখন অনেক মিডিয়া জানে না যে আসলে গুলশান এলাকায় প্রচন্ড জ্যাম, ম্যাক্সিমাম রাস্তা ব্লক, মানে কিছু একটা হয়েছে বুঝতে পারছে লোকজন, কিন্তু আসলে কি হয়েছে এটা রোজার সময় ছিল ওই সময়টাতে, যে মানুষ জানে না। ইভেন আমিও জানতাম না ঘটনা আসলে কি ঘটেছে, হুম, কোথায় কি হয়েছে। তখন সিএনএনএ সিএনএনএ তখন বাংলাদেশে কোনো মিডিয়াতে আসলে ওই রকম ঘটনাটা আসে নাই। সিএনএনএ আলী রিয়াজের বক্তব্য মনে হচ্ছে প্রি রেকর্ডেড কাইন্ড অফ, হ্যাঁ, যে বাংলাদেশ কালকে থেকে আর বলতে পারবে না যে বাংলাদেশ ফেলোড স্টেট না। মানে উনি আমেরিকাতে বসে, উনি ইলিনয়েস ইউনিভার্সিটির কোথায় কি করেন জানি না, হ্যাঁ, মানে আমি বলি যে জ্ঞান পাপি, হ্যাঁ, আমার টিচার, বাট আমার বলতে সমস্যা নাই, উনি জ্ঞান পাপি, সত্যি কথা। রাষ্ট্রকে ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে, বিদেশি স্বার্থ দেখেছেন। তো যিনি কি বলে 83 কোটি টাকা খাবার বিলি করেছেন নাকি জুলাই সনদের জন্য, যাই হোক, হাস্যকর সব বিষয়। তো উনি বলেছেন যে বাংলাদেশ কালকে থেকে বলতে পারবে না যে বাংলাদেশ ফেলোড স্টেট না। হ্যাঁ, আপনি তার মানে বোঝেন যে ওদের ষড়যন্ত্রের জায়গাটা কত দূর পর্যন্ত ইয়ে ছিল। হ্যাঁ, কিন্তু তো আশরাফুল আলম এখন দেখুন, এখন ধরেন, এখন আমি বলি আপনাকে যে জিনিসটা এখন বলেন, এই যে এই লোকগুলো তো ক্ষমতায় আসছে না, আলী রিয়াজদের মতো লোকজনের ক্ষমতায় আসছে,
তো ওরা এসে ওই জঙ্গিদেরকে তো বিড়ি বানাবে, বিকজ অফ ওই লোকগুলো তো ওদেরই ছিল। নাই তো যে যখন বাংলাদেশের মিডিয়া জানে না আসলে কি ঘটেছে হলি আর্টিজানে গুলশানে, তখন উনি কি করে বলে সিএনএন এসে সাথে সাথে যে বাংলাদেশ কালকে থেকে বলতে পারবে না যে বাংলাদেশ ফেলো স্টেট না, যে বাংলাদেশ ফেলো রাশিদুল স্টেট। আলম খোকন, এই জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে যে জঙ্গিবাদ ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, ওনার তিনটা পুস্তক আছে এবং ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, যে বাংলাদেশের ডেমোক্রেসিকে, উদার গণতন্ত্রকে এরা আসলে মানে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু তিনি তাদের মুখপাত্র হয়ে কাজ করলেন হচ্ছে এই অবৈধ ইউনূস সরকারের আমলে। তো এইটা হচ্ছে এটা তো আয়রনি। এটা লং টার্ম প্ল্যান। এটা আপনি ঠিক আয়রনি। বলছেন। ওই যে যেটা ইউনুস বলেছে মেটিকুলাস ডিজাইন, ইট ওয়াজ মেটিকুলাস ডিজাইন। আমাদের ব্যর্থতা, আমাদের সরকারের ব্যর্থতা যে আমরা হয়তো বুঝতে পেরেছি, হুম, বুঝতে পারলেও আমরা ব্যবস্থা নেইনি, কিংবা ধরেন আমরা ভুল লোকগুলাকে রিপ্লেসমেন্ট করেছি। এটা আমি এই আত্মসমালোচনা করতে রাজি আছি। আপা দেখেন, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আমি 21 সালের জানুয়ারিতে আমি একটা স্কলারশিপ নিয়ে 2 বছরের আমি চলে আসছি। আমি এরপরে দেশের বাইরেই থাকি, আমি আগেও দেশের বাইরেই ছিলাম 7 সাল থেকে 2013 সাল পর্যন্ত। আমি জুলাই আগস্টের ঘটনার সময় বাংলাদেশে ছিলাম না। হুম, আমার বিরুদ্ধে আইসিটিতে 2টা মামলা সহ 19টা মামলা, একটা দুদকে, আমার আমার ওয়াইফ সহ। হ্যাঁ, তো আমি পিএমওতে বিদ্যালয় রয়েছে সেখানে ভর্তির আবেদন করা উচিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ। জুলাই জাদুঘরে কিছুই নাই, সবই বানোয়াট কল্পকাহিনী। তবে বিএনপি অনেক জামাতে ইসলামের নেতাদের ছবি খেয়ে দিয়েছে। খন্দকার ইসমাইল ভাই। জি মোহাম্মদ মাইম। জি ধন্যবাদ। মোহাম্মদ আক্তার জামান। জি তিনি বলছেন ইসমাইল ভাই, রোকেয়া আপুকে দুজনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ইসমাইল ভাই, ব্যক্তিগত কাজে গতকাল আপনার লাইভে আসতে পারলাম না পেরে খুব মিস করছেন। জি জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ইসমাইল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি মোহাম্মদ মাইম। জি আছি ভালো, আছি ভালো। জি ভালো। একজন বলছেন যে আমার জন্ম, আচ্ছা, এই বিএনপি মনে করছে যে তারা আমেরিকাকে খুশি করে তাদের সমর্থন নিয়ে কয়েক বছর শাসন করবে। মোহাম্মদ, জি জি শওকত ইসলাম। জি ধন্যবাদ। অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই প্রশ্ন করেছেন। একটি কমেন্টস 10 সেকেন্ড রাখবেন। কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা বাবারে, এই যে আবার দর্শকের মতামত শুনতে হবে একটু। বাঙালি জাতির আধুনিক রাজনীতির বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। ওরে বাবা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কোয়েল রানা, বাঙালি, মাই গড। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় জামাত রাজনীতিতে সুবিধা করতে পারছে না। কি নিয়ে এখন রাজনীতি করবে? তারা বোরকা পড়লে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এখন বোরকা পড়লে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বা কেউ অন্য কেউ সে মেয়েকে লাঞ্ছিত করে না। আচ্ছা, এটা কি আবার বুঝলাম না। সারা দেশে যে লাঞ্ছনা চলছে, যে বলাৎকার চলছে, দিস ইজ নট আওয়ার ইসলাম। এটা বুঝতে হবে। ইসলাম এরকম নয়, ইসলাম এটা শিখায় না। পুরো মাদ্রাসাগুলোতে আমরা যা দেখছি, যারা এটার বিরুদ্ধে বলে তারা এটা বেশি করে। এইটাই তো, এখানেই তো বৈষম্য, এইখানে তো বৈষম্য, এটা বুঝতে হবে। এই নোংরামি, এই বদমাশি বদমাইশি। জি আজকে গরম বক্তব্য দিয়েছে রবিন ফারহান, আজকে গরম বক্তব্য দিয়ে এই বিষয়ে আলোচনা শুনতে চাই। আচ্ছা আপা, আমি চ্যানেল 16 লোগোর পাশে বঙ্গবন্ধুর ছবি দিলে খুশি হব, যেহেতু শোকের মাস। ও যে জালাল মিয়া, জি 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 বলেছেন। জি ধন্যবাদ। ইসলাম বিদ্বেষী আস্ফালন নেই, আওয়ামী লীগ সারা জামাত হওয়ায়। জি ধন্যবাদ। আচ্ছা আপা, এবার আপনার কাছে আমি একটা, অনেকেই অনেক প্রশ্ন করছেন। ফরহাদ মাজার সত্য বলে ফেলেছেন যে এই আন্দোলন আমেরিকা করাইছে, এক দফা দাবি আমেরিকা চাপ দিয়ে করিয়েছে। আচ্ছা, এই সত্য বেরিয়ে যাচ্ছে, সত্য বেরিয়ে, যে পুলিশকে কারা হত্যা করেছে, পুলিশকে কারা রক্তাক্ত করেছে। কালকেও একজন বললো, একজন এনসিপির একজন নেতাই, বা আপনারা কি দেখেন নাই পুলিশকে আমরা কিভাবে রক্তাক্ত করেছি? সেনা শাসনের মধ্যেই আছে, বঙ্গবন্ধুর আন্দোলন শেষ হয় নাই। সামরিক শাসনের বিরুদ্ধে ছিল বঙ্গবন্ধুর গণতান্ত্রিক আন্দোলন। জি আপা, আমি আপনার কাছে একটা ভিডিও দেখেছি এবং খুবই মর্মাহত হয়েছি। মাকসুদ আলী ইসমাইল ভাই, কেন 60 জুলাই বানাতে পারি না? জি 60 জুলাই হবে, 60 জুলাই হবে, 2 মাস একসাথে হয়ে যাবে। মমিন মেহেদী এবং শান্তা ফারজানা, এই দুজনকে নিয়ে আমাদের একটু কথা বলা উচিত। এরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরছিল, বিভিন্ন বক্তব্য দিচ্ছিল, আমরা দেখেছি, কথা বলছে।
এবং সেই শান্তা ফারজানাকে এনসিপি বা অন্য কোনো সংগঠনের কিন্তু ওই পন্থী যে তার অফিসের সামনে সম্ভবত চড় মেরেছে, আমরা সেটাও দেখেছি। সেটার কোনো বিচার হলো না বা সেটার কোনো অ্যাকশন হলো না। তারপরে তারা যখন প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ করছিল, বক্তব্য দিচ্ছিল, সেই বক্তব্য ওই ছেলের নেতৃত্বে, আয়াস সম্ভবত ছেলের নেতৃত্বেই আঘাত হয়েছে। যে আপনি এই ব্যাপারটা, এবং তার পরবর্তী ঘটনাগুলো আপনারা সবাই দেখেছেন, দেশবাসীও দেখেছে, এবং শান্তা ফারজানা তার ভূমিকা রেখেছে, তার ক্ষোভ প্রকাশ করেছে সে। মোমিন মেহেদীও তাই করেছে, কিন্তু তাদেরকে পরবর্তীতে যেভাবে নাজেহাল করা হয়েছে, এখন পুলিশ হেফাজতে আছে, জেলে আছে। আপনি এই বিষয়টার যদি একটু ব্যাখ্যা করেন, এই সময়ে তাদের এই ভূমিকা, পজিটিভ ভূমিকা। জি, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। দুঃখিত। 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে আমরা দেখেছি শান্তা ফারজানা, মোমিন মেহেদী দুজনই মুক্তিযুদ্ধের সপক্ষে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশকে রক্ষা করবার জন্য যৌক্তিক যে বিষয়গুলো সেগুলোর পক্ষে তারা কথা বলেছেন। জামাতের যে সকল অসঙ্গতি, যে সকল অন্যায় অবিচার চলছিল, নারীর উপর, শিশুদের উপর যে নিপীড়ন নির্যাতন চলছিল, সেখানে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে। এবং এই প্রতিবাদ জানানোর কারণে প্রথমে আমরা দেখলাম শান্তা ফারজানার কে হত্যা করলে, ধর্ষণ করলে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা হলো। এবং যখন একটি নারীকে হত্যা ধর্ষণের জন্য 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়, তখন রাষ্ট্রের দায়িত্ব এটা এটা মানে অবশ্যই জামাত ইসলামী, এনসিপি, তাদের যে সকল জঙ্গি মন মানসিকতার যে মব বাহিনী তারা করেছিল। প্রথম কথা হচ্ছে, ধরেন আমি আপনাকে যদি একটা হুমকি দেই, আপনি আমাকে একটি হুমকি দেন, সেই হুমকির বাণীতেই তো রাষ্ট্রের টনক নড়া উচিত। এরকম একটি ঘোষণা যখন একেবারে প্রকাশ্যে এলো, রাষ্ট্র কিন্তু নীরব থেকেছে। বরং উল্টো যেটা হয়েছে, আমাদের অভিনেতা, অভিনেত্রী, শিল্পী, সাংবাদিকদের এরকম 28 জনের একটা লিস্ট, যাদেরকে ট্রাইব্যুনালে মামলা দেওয়া হয়েছে। সেই মামলার মধ্যে মোমিন মেহেদী এবং শান্তা ফারজানাকেও যুক্ত করা হলো। আপনি দেখেন, একজনকে হুমকি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আবার মামলা। পরবর্তীতে যেটা হয়েছে, শান্তা ফারজানাকে সম্ভবত 20 লক্ষ টাকার লোভেই বোধহয় সেই আয়াস নামে সেই জঙ্গি সন্ত্রাসী ছেলেটি, শান্তা ফারজানা এবং মোমিন মেহেদীর যে অফিস, সেখানে তারা যায়। যেহেতু সেখানে তারা একটি সংবাদপত্রের প্রকাশক এবং প্রধান, সে কারণে তাদের অফিসে সঙ্গত কারণে অনেক সাংবাদিকরা ছিল। তো ওই জঙ্গি ছেলেটি, আয়াস সম্ভবত তার নাম, সে গিয়ে ওখানে অনেক হইচই করে এবং শান্তা ফারজানার অনেক হেনস্থা করে এবং তাকে তার গায়ে হাত তোলে, যেটি আমরা সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় দেখেছি। এবং তারা কিন্তু থানায় যখন মামলা করতে গেছে, সেই ক্ষেত্রেও রাষ্ট্র সহযোগিতা করেনি। উল্টো ওই জঙ্গি ছেলেটি আবার হুমকি দিয়েছে যে শান্তা ফারজানা বা মোমিন মেহেদীকে অ্যারেস্ট না করলে সে অবস্থান ধর্মঘট করবে, কি সব ইত্যাদি ইত্যাদি উল্টা হুমকি দিয়েছে। তো শান্তা ফারজানা এবং মোমিন মেহেদীর একটি মানববন্ধন ছিল। সেই মানববন্ধনে আমরা ক্যামেরাতে দেখতে পেয়েছি আয়াস কিছু গুন্ডা পান্ডা মব নিয়ে তাদের উপরে হামলা করে, এবং এই হামলায় মোমিন মেহেদী, শান্তা ফারজানা সহ অনেকে আহত হয়। কিন্তু এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, মার খেয়ে আমরা দেখলাম শান্তা ফারজানা, মোমিন মেহেদী যারা ছিলেন প্রত্যেকেই প্রতিরোধ করেছেন, এবং একটি দৃশ্য খুব ভাইরাল হয়েছে, এবং যে দৃশ্যের জন্য সারা সকলেই শান্তা ফারজানাকে বাহবা দিচ্ছে। এবং সেটাই উচিত, কারণ একটি ছেলে দলবল নিয়ে, গুন্ডা নিয়ে মানুষের উপর অতর্কিত হামলা করবে, শান্তা ফারজানার কাপড় টেনে ছিঁড়ে ফেলবে, এবং সেক্ষেত্রে মার খেয়ে শান্তা ফারজানা প্রতিরোধ করে, এবং সেই প্রতিরোধের দৃশ্যটি আমরা দেখেছি। সারা বাংলাদেশের মানুষ তাকে বাহবা দিয়েছে, যে মার খেয়ে সে তার স্বামী, তার সাথের মানুষজন এবং তার নিজের আত্মরক্ষার্থে সে পাল্টা আঘাত করবার চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, তারা যখন মেডিকেলে চিকিৎসা নিতে গেছে, সেখানে আবার তাদেরকে আক্রান্ত করে একটা বড় মব বাহিনী, সেখানে গিয়ে তাদের উপরে হামলা করে। শেষে আমরা দেখলাম রাষ্ট্র তাদেরকে যেটা করলো সেটা হচ্ছে
আহত, আক্রান্ত, রক্তাক্ত মমিন মেহেদী, তার স্ত্রী শান্তা ফারজানা এবং আরো 4 জনকে গ্রেফতার করে নিয়ে গেল। সেটি হাসপাতালের হাসপাতালের ভিতরেই আক্রান্ত করেছে পুলিশের সামনে। এবং রাষ্ট্র কি করলো? তাদেরকে সে আক্রান্ত, আহত, রক্তাক্ত মানুষগুলোকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং যাওয়ার সময়ও তাদেরকে আক্রান্ত করা হয়েছে পুলিশের সামনে, পুলিশের ভ্যানে। এবং পুরো দৃশ্যটি সকলের সামনে প্রকাশ্যে ঘটেছে। রাষ্ট্র তাহলে কি করছে? তারেক রহমান সাহেব কি করছেন? তারেক রহমান সাহেব এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী বা তাদের এই সময় বিচার আছে, তাদের বিচারে কি হচ্ছে? তাদের তো আসলে যত ডেভিল আছে, যত জঙ্গি সন্ত্রাসী, তাদেরকে রক্ষা করবার তারা এজেন্সি খুলে বসেছে। আসলে আমার বলা উচিত এভাবেই যে যাহাই জামাত ইসলাম, যাহাই জঙ্গি, যাহাই সন্ত্রাসী, যাহাই মব, তাহাই এনসিপি, তাহাই বিএনপি, তাহাই জামাত ইসলামী, তাহাই হিজবুত তাহরীর, এবং এরা একটা গোষ্ঠী যারা আজকের বাংলাদেশকে একটা ধ্বংসের জায়গায় পৌঁছে দিয়েছে। জি জি, ধন্যবাদ বেলায়েত হোসেন ইসমাইল। আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট থেকে দেখছি। হ্যাঁ, বসুরহাট দেখতে থাকুন। ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর ভাই, নোয়াখালী বিভাগ চাই। সাথে সাথে এই কথা না বললে ঝামেলা, আমার নাগরিকত্ব থাকবে না। জি, সোহেল রানা, এই মিথ্যা আন্দোলনকে বিশেষ মোড় দিয়েছিল চরমোনাইয়ের আমির। জি ধন্যবাদ। ও, চরমোনাইয়ের আমির। জি ধন্যবাদ। আওয়ামী লীগ এর কাজী, আওয়ামী লীগ মাস্ট আর্ন দি ট্রাস্ট অফ অর্ডিনারি রিলিজিয়াস পিপল। জি ধন্যবাদ। জুলাই জাদুঘর মানে জামাতের তামাশা। জি ধন্যবাদ। হোসেন ভাই, আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ বসিরহাট। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোসেন ভাই। ভাই, হ্যাঁ, কাতার বিডি, আপনার প্রতি অনুরোধ, শোকের মাসে আপনার চ্যানেলে শোকের লোগো ডিজাইন ব্যবহার করা উচিত। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে যাচ্ছেন, তাই আশা করছি আপনার শোকের মাসে প্রতিশ্রুতি আপনি রাখবেন। জি জি, ধন্যবাদ। আরেকটি হচ্ছে বাবুল চৌধুরী, আওয়ামী লীগ সরকার থাকলে যেমন রাজনীতি। অনেক অনেক ধন্যবাদ। অনেক কমেন্টস আসছে আপু। আমি আক্তার জামান, তিনি বলছেন বাংলাদেশের 90% লোক মুক্তিযুদ্ধের সপক্ষে, কিছু মানুষ প্রতারিত হয়েছে। 5ই আগস্টে রাস্তায় নেমেছিল, কিন্তু এখন আস্তে আস্তে সবাই বুঝতে পারছে এবং প্রতিবাদ শুরু হয়ে গেছে। আপা, আমি এই আরেকজন ইউরো বাংলা হান্ট, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিক জিজ্ঞেস করলো শেখ হাসিনার বক্তব্য নিয়ে বিষয়ে, তখন বললেন শেখ হাসিনাকে, তারপর আবার বললেন চেহারা দেখছেন কি? স্বরাষ্ট্রমন্ত্রীও শেখ হাসিনা দেখার আগ্রহ নিয়ে অপেক্ষায় মনে হয় বসেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই দেখেছে, এটা নিয়ে আমি কোনো সমালোচনার কিছু দেখি না। সবাই তো দেখবেই, দেখতে হবে তো, দেখে কথা বলবে। যে বাংলাদেশের ভিতরে অনেকে নেতা নেত্রীরা দেখেছে, দেখবেই। আমি এটা তো ভালো মনে করছি। না দেখলে কিভাবে কথা বলবে? সো গোপনে হোক, কিন্তু সাধারণ মানুষের জন্য নিষেধ করেছিল, সাধারণ মানুষও সেটা দেখে ফেলছে, এটা লুকানো যায়নি। যে আমি এখন আপু তারেক রহমান ভারতের, সহ আরো অনেকেই বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ তো লাইভটি দেখেছেন, সোহেল তাজ হ্যাঁ, আমি দেখেছেন, শিরিন দেখেছেন, সেটাকে তারাও স্বাগত দেখেছেন। জানাই। সোহেল তাজ তো নিশ্চয়ই। বিক্ষোভ জানাইছে দেখে, এই যে দেখে প্রতিক্রিয়া জানাইছে। দেখে প্রতিক্রিয়া জানিয়েছে আর কি। হ্যাঁ, মাকসুদ আলী বলছেন রোকেয়া আপা, আমার প্রশ্ন, আমাদের গ্লাস গ্রাস গ্রাসরুটকে কত স্ট্রং? জি, গ্রাসরুট। জি জি, ধন্যবাদ। অস্ত্র আওয়ামী লীগের হাতে, আর জঙ্গি হইলে বিএনপি জামাতের। জি আপা, ভারতের যে জয়সওয়াল সাহেব, তিনি বলছেন যে ভারত শেখ হাসিনার বক্তব্য অনুমোদন করে না। এই বিষয়টিকে আবার নাহিদ ইসলাম বলছে যে শেখ হাসিনার বক্তব্যের পর ভারতের হাই কমিশনারকে ডেকে এনে কঠোর ভাষায় নিন্দা জানানো ছিল। আবার জামাতে ইসলাম বলছে যে জামাতের আমিরে জামাত, তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, সরকারের উপর চাপ দিয়েছে। আচ্ছা, ভারত, অনেকে আবার এটা নিয়ে আলোচনা করছে ভারত বিষয়টা শেখ হাসিনার বক্তব্য অনুমোদন করে না। শেখ হাসিনার বক্তব্য অনুমোদনের ব্যাপারে ভারতের মানে কোনো ভূমিকা আছে কিনা, আপনার কাছে একটু জানতে চাই। জি অনেক ধন্যবাদ। এখানে কিছু অর্বাচীনের কথাবার্তার কথা বললেন আপনি। দেখেন, কি কঠিন কঠোর ভাষায় কি কি বলবে তা তো জানি না, তবে ডিজেল সহ আরো কিছু জিনিস লাগবে।
এছাড়া বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, যারা বড় বড় কথা বলছে তাদের গাড়ি চলবে না, তাদের বাড়ি ঘর কিছু থাকবে না, কাজকর্ম করতে পারবে না, অফিস আদালত অকেজো হয়ে যাবে। সেই জন্য ভারতকে অনেক বিনম্র ভাষায় ডিজেলের জন্য আরো অনেক যে যে সমস্ত জিনিস প্রয়োজন সেটার জন্য একটা বিনম্র ভাষায় চিঠি পাঠিয়েছে। আপাত দৃষ্টিতে আমরা এটি দেখছি। আর একটি হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা, সারা পৃথিবীর মানুষ বঙ্গবন্ধু কন্যার অনুষ্ঠান দেখেছে, কথা শুনেছে। বাংলাদেশে কতিপয় ব্যক্তি দেখতে চাননি, লুকিয়ে লুকিয়ে দেখেছেন। আর হাটে মাঠে ঘাটে কোনো মানুষকেই কেউ রুদ্ধ করতে পারেনি। ইংলিশ না বুঝলেও গ্রামের দোকানের সেই চাচা, দোকান, হোটেলের লোকজন কিন্তু দেখেছে বঙ্গবন্ধু কন্যার। কাজে মানুষের যে ভালোবাসা, মানুষের যে শক্তি, সেটাকে আটকানো মুশকিল। আর ভারত সংক্রান্ত যে গুজব বা যে ধরনের কথাবার্তাকে তারা একটু ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, আমি বলবো যে সেটি নিয়ে আমাদের আসলে কথা বলার কিছু নেই, সময় সবকিছু দেখা যাবে। আর এটি তো খুব স্পষ্ট বোঝাই যায় যে ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের যেরকম বন্ধু শুধু না, ভারতের সহায়তা, আমাদের প্রশিক্ষণ, গোলা বারুদের সহায়তা, প্রায় 2 কোটির ওপরে শরণার্থী সেখানে আশ্রয় পাওয়া, এই যে সেই সময়ের সম্পর্ক। আজকে এত বড় বড় কথা বলছে, নাহিদের বাপ দাদারা তখন আসলে কোন বাংলায় ছিল? পাকিস্তানের করাচিতে ছিল? ছিল না, বাংলাদেশেই ছিল। এবং ওর বাপ দাদা 14 গোষ্ঠীরা, মানে যারা এত বড় বড় কথা বলে, তারা তো এই বাংলাদেশেই এভাবেই তো জীবন যাপন করেছে। আর এখন তারা যে কি যেন সিঙ্গাপুর, আমেরিকার মানে পাসপোর্ট নিয়ে যাবে। তো নাহিদ টাহিদ ওনারা একটুখানি স্বাভাবিক মানুষের কাতারে এসে একটু জীবনযাপন যদি করতো বুঝতে পারতো। ওনারা তো টাকা পয়সা কামিয়ে ঢোল হয়ে গেছেন। তো বাংলাদেশের মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, কিন্তু 5 আগস্টের পরে একটা বড় সংখ্যক আশঙ্কাজনকভাবে কোটিপতি হয়েছে এবং সুইস ব্যাংকে টাকা জমা পড়েছে। তো 5 আগস্টের পরে সুইস ব্যাংকে টাকা কারা দিয়েছে? তারা যে বাংলাদেশের মানুষকে মিথ্যাচার করেছে, আওয়ামী লীগ অনেক দুর্নীতি করেছে। ভাই, তোমরা 2 বছর এই দুর্নীতি কেন প্রমাণ করতে পারলা না? কেন পারলে না? এত এত যে মানে হত্যার মিথ্যাচার করছে, সেটাও তো একটা স্ক্যামে পর্যবসিত হচ্ছে। গলায় পাউরুটি আটকে মরেছে, বলছে জুলাইতে মরেছে। টাকাগুলো নিতে হবে, মানে এই সংখ্যাটা আসলে সাধারণ মানুষকে বুঝতে হবে। এই স্ক্যামটা এই জন্য যে মাথা পিছু যে টাকাটা ধরেছে, টাকাটা গেছে কোথায়? যে মানুষটি জীবিত, এই যে টাকাগুলো ধরেছে, এখানেও একটা দুর্নীতি করেছে তারা। তো এখন সবকিছুই তো সামনে চলে এসছে। আমার মনে হয় আরেকটু ওয়েট করেন, আরো অনেক মজার মজার খেলা আমরা দেখতে পাবো। আচ্ছা, জি ধন্যবাদ। ইউরো বাংলা হান্ট। জামাতের আমির সাহেব মনে হয় জানেন না ইন্টারপোল কোনো রাজনৈতিক নেতার বিষয়ে ইন্টারপোল হস্তক্ষেপ করে না। আর এটা শেখ হাসিনার ইন্টারপোল, আর এটা শেখ হাসিনা ইন্টারপোল সংস্থা নিজেও জানে শেখ হাসিনা কি। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আর একটু খবর নেই। আমাদের রাশেদ খান একবার শেখ হাসিনাকে মা বলেছিল, আর এখন রাজনীতি আওয়ামী লীগের অন্যতম শত্রু। জি ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাকসুদ আলী সাহেব বলছেন আমিরে ওয়াকার এখন সিঙ্গাপুরে, এটা সত্য নাকি? এটা কেউ কেউ বলছেন তার কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভ অসুস্থ, সেই জন্য ওনাকে নিয়ে গেছেন, হয়তো এটা হতে না, পারে। উনি খুব ভালো অ্যাটেন্ডেন্স, এই জন্য উনি সেই চিকিৎসা বিমানে করে উনি হাসপাতালে সেবা করবার জন্য গেছেন, এটা গেছেন। সত্য নাকি? এটা সত্য নাকি? এরকম একটি সংবাদ আমরাও শুনেছি, হাসপাতালে তিনি আত্মীয় সেবা করবার জন্য সেই মেডিকেল এয়ারক্রাফটে উনি গেছেন, এটা আমরাও শুনছি। না, তবে যদি যেয়ে থাকেন, না গেলে তো আছেন দেশেই, যদি যেয়ে থাকেন তাহলে এটা সম্পূর্ণ বেদাত। দেশে চিকিৎসা করানো উচিত ছিল। ওখানে নার্স সিস্টাররা কিভাবে থাকবে, কিভাবে আসবে, কোন কাপড়ে আসবে, এটা আমিরে না, সেনা প্রধানের বেদাতি কাজের মধ্যে একটা, এগুলো একটা বেদাতি কাজ। জি, জি ধন্যবাদ। কোরআন হাদিসে এটা নেই যে তুমি তাকে সিঙ্গাপুর নিয়ে যেও, তুমি তাকে নিজের দেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সেটা করে নাই। জি, না, অনেক উনি ধন্যবাদ। আসলে বেদাতের বাইরে কি কি হয় সেটি দেখবার জন্য হয়তো সিঙ্গাপুরে গেছেন। আচ্ছা আচ্ছা, বেদাত। প্লেনে এই যে কি ট্রেনে প্লেনে উঠছে বললেন? মেডিকেল এয়ারক্রাফট।
এয়ার অ্যাম্বুলেন্সে করে গেছেন, এটাও বেদাত কিন্তু। এই হেলিকপ্টার উড়োজাহাজ তখন ছিল না। বেদাত, 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 বেদাত। আচ্ছা আপু, আপনার শেষ বক্তব্য আপনি দেন, আমরা 30 মিনিটের মধ্যে শেষ করব। আমরা অনেকে অনেক কথা বলছেন, তবে আমি একটা কথা বলতে চাই যে ভারত আজকে যে বক্তব্যটা দিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য ভারত সরকার অনুমোদন করে না। অনেকেই আবার বলছেন ভারতের এখানে অনুমোদনের কিছু নেই। ভারত আগেই বলেছে আমরা এটা বেসরকারি সংস্থা আয়োজন করছে, আমাদের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই। আমরা শেখ হাসিনার বক্তব্য কোথায় কিভাবে যাবে সেটা প্রচারেও কোনো বাধা নেই। এখন বলছে বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পর ভারত বলছে আমরা সেটা অনুমোদন করে না। ভারত বাংলাদেশের রাজনীতির কোনো বিষয়তে অনুমোদন করে না, এটা স্বাভাবিক। কে কি বললো বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে, ভারত তো সেটা অনুমোদন করবে না। সো এটা হলো ডিপ্লোম্যাটিক কথা আমার মনে হয়। আমরা যে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েই তেল। আচ্ছা, আরেকটি কথা আপু এখানে মনে হয় বাংলাদেশ হুমকি দিলেই মনে হয় ভারত আমাদেরকে তেল দেয়, মাটির নিচ দিয়ে পাইপলাইন দিয়ে তেল দেয়, কাঁচামরিচ দেয়। এটা কি রিলেটেড মনে হচ্ছে? মানে বাংলাদেশ যখন উত্তেজিত হয় তখন দেখি যে 50,000 টন মেট্রিক টন চাল আসবে। বাংলাদেশ যখনই হুমকি দেয় তখন দেখি যে মাটির নিচ দিয়ে ডিজেল আসবে। বাংলাদেশ যখনই উত্তেজিত হয় তখনই কাঁচামরিচ চলে আসে। তার মানে তো আমাদের এটা চালু করতে হবে, চালিয়ে রাখতে হবে। জি প্লিজ। না, জিনিসটা আপনি যেমন বলেছেন এটাকে আবার ধরেন অন্যভাবেও বলা যায় যে আছে না, মাঝে মাঝে খেলা খেলা একটা যুদ্ধ হয়। তো যেমন ওরা চিৎকার চেঁচামেচি আগে বলতো আয় রাজুতে আয়, ঢাকা না দিল্লি। এখন কিন্তু ঢাকা না দিল্লি বলে না, আয় রাজুতে আয় বলে না, কারণ লোকজন রাজুতে গিয়ে এখন পিটায়, এজন্য বলে না। আর যেখানে আমরা তো দেখলাম একটা মেয়ের কাছে কিভাবে মার খেয়েছে মবের বাহিনী, এখন সারা বাংলাদেশের মানুষ পিটাবে এদেরকে। আসলে কি হয়েছে জানেন, এখন তো কিছু বলার নেই, তো তাই চিৎকার চেঁচামেচি করছে তারা, যাদের আসলে যাদেরকে আমরা অনেক সময় বলি যে বাঁশের চেয়ে কঞ্চি মোটা, কিংবা যে মানে ছাগলের 3 নাম্বার বাচ্চা, এরকম একটা কথা আছে, তারাই চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু রাষ্ট্রের লোকজন, রাষ্ট্র অচল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এভাবেই ডিজেল আনতে হচ্ছে। 69,000 কোটি টাকা ব্যাংক থেকে তুলেছে 4.5 মাসে, যেখানে দুটো পদ্মা সেতু হতে পারতো। আমরা দুদিন আগে দেখলাম একটা বাঁশের সাঁকো উদ্বোধন করছে বিএনপির একজন সংসদ সদস্য। টাকা পয়সা নেই,